কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের মিসাইল আক্রমণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও 4 জন ইসরায়েলি সেনা কমান্ডার নিহত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এই খবরটি নিয়ে ব্যাপকভাবে পোস্ট দিয়েছে। প্রশ্ন খবরটির সত্যতা নিয়ে। খবরের উৎস আগেই বলেছি, ইরানের রেভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি গত শনিবার তেহরানে ইসরায়েলি বোমায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই সহ বেশ কয়েকজন ইরানি কমান্ডারের নিহত হওয়ার পর ইরান বলেছিল খুব তাড়াতাড়ি এই হত্যার বদলা নেবে তারা। আর তার 48 ঘন্টা কাটতে না কাটতে ইরানের বিপ্লবী বাহিনীর এই ঘোষণা, তারা নেতানিয়াহুকে মেরে ফেলেছে। তাকে একা মারেনি, সঙ্গে আরো কয়েকজন ইসরায়েলি কমান্ডার তারা মারা গেছেন। সুতরাং বিপ্লবী বাহিনীর এই ঘোষণার প্রেক্ষিতে খবরের সত্যতা থাকতে পারে এমন একটি ধারণা ছড়িয়ে পড়ে চতুর্দিকে, একেবারে দাবানলের মতো। প্রথমে প্রচারিত হয় খবরটা কোনো যাচাই না করেই ইরানের রেভলিউশনারি গার্ডসের ঘোষণার প্রেক্ষিতে, ফলে বিভ্রান্তি ছড়ায় সে কারণে যে সত্যিই কি ঘটেছে। আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড কোর বলেছে তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ও ইসরায়েলি এয়ারফোর্স কমান্ডারের হেডকোয়ার্টার্সে মিসাইল হামলা করেছে, যার ফলে উচ্চপদস্থ 4 ইসরায়েলি সেনাকর্তা সহ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েলি পক্ষ ও স্বাধীন গণমাধ্যম কোথাও প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত হয়েছেন এটা স্বীকার বা নিশ্চিত করেনি। দ্য টাইমস অফ ইসরায়েল তারা জানাচ্ছে, নিউজ পোর্টাল, তাদের সংবাদপত্র ইসরায়েলের খুব বিখ্যাত সংবাদ মাধ্যম, তারা লিখছে, তাদের খবরের হেডলাইন হচ্ছে ইরান গার্ডস ক্লেম দে টার্গেটেড নেতানিয়াহুজ অফিস এয়ারফোর্স হেডকোয়ার্টার্স। এইটা হেডলাইন। এই হেডলাইনের পরে তারা বিশেষ যে বিস্তারিত খবরে তারা বলছে যে ইরানস রেভলিউশনারি গার্ডস সে their latest missile attacks have targeted the office of Prime Minister Benjamin Netanyahu and the headquarters of the Israeli Air Force Commander. অর্থাৎ ইসরায়েলি কমান্ডার, ইরানের রেভলিউশনারি গার্ড তারা ঘোষণা করেছে তাদের হ্যাভ টার্গেটেড প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর অফিস এবং যে ইসরায়েলি এয়ারফোর্সের যে হেডকোয়ার্টার সেইটা অ্যাটাক করেছেন। এই খবরে আরো বলা হচ্ছে, দি টাইমস অফ ইসরায়েলের খবরে, দ্য অফিস অফ দ্য ক্রিমিনাল প্রাইম মিনিস্টার অফ দ্য জায়নিস্ট, এই ক্রিমিনাল প্রাইম মিনিস্টার কথাটা হচ্ছে ইরান যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তির, দ্য অফিস অফ দ্য ক্রিমিনাল প্রাইম মিনিস্টার অফ দ্য জায়নিস্ট রেজিম and the headquarters of the regime's Air Force commander were targeted, the guards say in a statement carried by Fars News Agency. একটি নিউজ এজেন্সি, সেই নিউজ এজেন্সির বরাতে এই খবরটা বেরিয়েছে। ইট সেজ খাইবার মিসাইলস ওয়্যার ইউজড ইন দ্য অ্যাটাক। অর্থাৎ ইরান বলেছে যে খাইবার বলে তাদের যে মিসাইল আছে, খুব উন্নত ধরনের মিসাইল, সেই মিসাইল দিয়ে তারা অ্যাটাক করেছে। ইসরায়েল সেজ দেয়ার ওয়ার নো ইনজুরিজ ইন দ্য স্ট্রাইকস। ইসরায়েল আবার বলছে যে এখানে তাদের পক্ষের থেকে কোনো রকম ইনজুরি হয়নি। খেয়াল রাখবেন কথাটা, তারা বলছে, ইসরায়েল বলেছে তাদের কোনো হতাহত হয়নি, মানে লক্ষ্যবস্তুতে মিসাইল এসছে কিনা সেটা কিন্তু তারা অস্বীকার করেনি। অর্থাৎ সেই ব্যাপারটা নিয়ে আমরা পরে আসছি। যেটা বললাম যে আইআরজিসি, ইরানস রেভলিউশনারি গার্ডস কোর, একটি বিবৃতিতে দাবি করেছে, তাদের বিবৃতিটা পড়ে দিলাম। তারা বলছে যে জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর অফিস
ও এয়ারফোর্স কমান্ডারের হেডকোয়ার্টার লক্ষ্য করে খাইবার মিসাইল নিক্ষেপ করেছে তারা। এই হামলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যৌথ আক্রমণে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর ইরান যে পাল্টা হামলা চালাচ্ছে সেই প্রতিক্রিয়ার অংশ, সেই পাল্টা হামলার অংশ। নেতানিয়াহু কি মারা গেছেন? ইসরায়েলি পক্ষ জানিয়েছে ইরানের এই মিসাইল হামলায় কোনো হতাহত হয়নি, কিন্তু নেতানিয়াহুর কার্যালয় থেকে তার সাম্প্রতিক বৈঠকের ছবি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি দেশে আছেন এবং নিরাপদে আছেন এবং মৃত্যুর গুজবকে এটা খণ্ডন করে। আর এক জায়গায় নেতানিয়াহু নিহত বা হত্যা টাইপের পোস্ট খুব ঘুরছে ও কিছু মিডিয়াতে, কিন্তু সেগুলোকে ভুয়া বা ভাঁওতা হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বস্ত গণমাধ্যম বা সরকারি কোনো সূত্রে নেতানিয়াহুর মৃত্যু নিশ্চিত করা হয়নি। 4 সেনা কমান্ডার নিহত, এটা কি? সম্ভবত দুদিকের খবর গুলিয়ে গেছে। ইরানের পক্ষে শনিবারের হামলায় ইরানের পক্ষ ইতিমধ্যেই স্বীকার করেছে যে মার্কিন ইসরায়েলি হামলায় তাদের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, আইআরজিসি কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী সহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েলের 4 জন শীর্ষ কমান্ডার বা নেতানিয়াহু সহ তাদের নিহত হওয়ার কোনো স্বীকৃত রিপোর্ট নেই, ইসরায়েলও বলেনি। এমন কিছু হলে আন্তর্জাতিক গণমাধ্যম ও ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করত। এই মুহূর্তে বিশ্বস্ত কোনো সূত্রে তাই প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত এমন খবর নেই, বরং তার জীবিত ও সক্রিয় থাকার প্রমাণই পাওয়া যাচ্ছে। প্রশ্ন তাহলেও ওঠে, এমন নিউজ ছড়ালো কেন? যা রটে তার কিছু তো ঘটে থাকে। এখানে সেই কিছু বলতে কি ঘটেছে? ইরানের আইআরজিসি বলেছে তারা নেতানিয়াহুর অফিস ও, একটু আগে তো পড়ে শোনালাম, তারা নেতানিয়াহুর অফিস ও ইসরায়েলি এয়ারফোর্স হেডকোয়ার্টার লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে, কিন্তু তারাও তাদের যে দাবি তাতে বলেনি যে নেতানিয়াহু নিহত হয়েছেন। এই কথাটা তারা কিন্তু পরিষ্কারভাবে বলেনি। তাদের যা বক্তব্য সেটা হলো তাদের মিসাইল ইসরায়েলের আয়রন ডোম সেটা অগ্রাহ্য করে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। লক্ষ্য করার মতো বিষয় এটা যে ইসরায়েলি পক্ষও কিন্তু কোথাও বলেনি যে তাদের লক্ষ্যবস্তু, তাদের ওখানে কোনো মিসাইল হামলা হয়নি। ইসরায়েলি পক্ষও জানিয়েছে ওই হামলায় তাদের দিক থেকে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এই বিবৃতির অর্থ এটাই দাঁড়ায়, প্রধানমন্ত্রীর অফিস ও ইসরায়েলি সেনা হেডকোয়ার্টার্স লক্ষ্য করে, মানে এয়ারফোর্সের হেডকোয়ার্টার, সেটা লক্ষ্য করে ছোড়া যে ইরানি মিসাইল, কিন্তু আয়রন ডোম, ইসরায়েলের আয়রন ডোম সেটা আটকাতে পারেনি। সেটা কিছুটা অন্তত গিয়ে লক্ষ্যবস্তুতে আছড়ে পড়েছে। তবে এটাও ঠিক বড় ধরনের হতাহত হয়নি। এর মানে ছোট ধরনের হতাহত হয়েছে, এটাই বোঝায়, তাই নাকি? ইতিমধ্যে ইসরায়েল নেতানিয়াহুর অফিস থেকে বৈঠকের ফুটেজ ও ছবি প্রকাশ করেছে, যা তার জীবিত থাকা ও কার্যক্রমে সক্রিয় থাকার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। এগুলো অনলাইনে ঘুরতে থাকা হত্যা, নিহত হয়েছে নেতানিয়াহু, এসব খবরকে সরাসরি খণ্ডন করে। আলাদা এক ফ্যাক্ট চেক ভিডিওতে দেখানো হয়েছে নেতানিয়াহু ড্রোন হামলায় মারা গেছে, তার মৃত ছবিটাও পর্যন্ত দেখিয়ে দেওয়া হয়েছে। এই ছবি তো আজকাল করাতে কোনো অসুবিধে নেই, এটা আগের গুজবও মিথ্যে ছিল এবং তার সরকারি প্রোফাইল ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া সবই দেখায় যে তিনি এখনো বহাল তবিয়তে বেঁচে আছেন। এবং বৃহস্পতিবারে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিনি মিটিং করেছেন। পরিশেষে সব খবর মিলিয়ে দেখে এটা বলা যায় ইরানের দাবি আংশিকভাবে সত্যি। ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে ইরানি মিসাইল তার সঠিক লক্ষ্যে আঘাত ঠিকই করেছে, তবে সেই আঘাতে নেতানিয়াহু নিহত হননি।
এই প্রসঙ্গে একটি বড় খবর দিয়ে শেষ করব এই প্রতিবেদন। আমেরিকার একাধিক F-15 যুদ্ধ বিমান কুয়েতের আকাশে ধ্বংস করে দিয়েছে ইরান। অর্থাৎ ইরানও কিন্তু তেড়ে ফুঁড়ে শুরু করে দিয়েছে লড়াই। সহজে থামবে না এ লড়াই, লিখে নেওয়া যায়। জানেন, মধ্যপ্রাচ্য একটি অগ্নিগর্ভ সময় অতিক্রম করছে, যে সময়টাতে ইরানের মতো একটি রাষ্ট্র, যে রাষ্ট্রটি গত 5000 বছরের ইতিহাস সমৃদ্ধ, ঐতিহ্য সমৃদ্ধ, পার্সিয়ান সিভিলাইজেশন বা পারস্য সভ্যতা একমাত্র হালাকু খানের সময়ে একবার আক্রান্ত হয়েছিল তার সাম্রাজ্য। এই ছাড়া পৃথিবীর ইতিহাসে আমরা যতটুকু সময় সম্পর্কে ধারণা রাখি, জানি, কোনো সাম্রাজ্যই, আপনি রোমান সাম্রাজ্য বলেন, ওসমানীয় খেলাফত বলেন, ব্রিটিশ এম্পায়ার বলেন, কেউই কিন্তু এই পারস্য সভ্যতাকে পরাজিত করে পারস্য সভ্যতা দখল করতে পারেনি। ইসলামের প্রথম যুগে ইরানে ইসলাম ধর্ম গিয়েছে দাওয়াত হিসেবে এবং ইরানের মানুষ মুসলিম হয়েছে। পরবর্তীতে সেই মুসলমানরা তাদের নিজস্ব একটি ধারা, যেটাকে তারা শিয়া সম্প্রদায় বা তারা মনে করে সেটাই সহি ইসলাম, এই শিয়াদের দেশ ইরান, যাকে হত্যা করা হলো দুদিন আগে, আয়াতুল্লাহ আলী খমেনি। তিনি 1981 সালে প্রথমে ইরানের রাষ্ট্রপতি হন। 8 বছর রাষ্ট্রপতি থাকার পর 1989 সালে তিনি আয়াতুল্লাহ হন, অর্থাৎ তিনি তাদের ধর্মীয় গুরু। ইরান শিয়া রাষ্ট্র হিসেবে তাদের রাষ্ট্রের সর্বোচ্চ নেতা যিনি, তিনি হবেন একজন ধর্মীয় নেতা এবং তার নির্দেশেই রাষ্ট্রের সমস্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, যেই তন্ত্রই থাকুক সেটা পরিচালিত হবে এবং তিনি হবেন সুপ্রিম লিডার অব দ্য কান্ট্রি। এই সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খমেনিকে আমরা যদি অ্যাসেস করতে যাই যে ইরানের রাজনীতিতে, বিশ্ব রাজনীতিতে, মুসলিম বিশ্বের রাজনীতিতে তার অবদান কি, এটা দুইটা অংশ। একটা অংশ হলো যে তিনি টিকে থেকেছেন, কার বিরুদ্ধে টিকে থেকেছেন? পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে টিকে থেকেছেন। তিনি যখন 1979 সালে ফ্রান্স থেকে এসে যখন তারা তাদের ইরানে ইসলামী বিপ্লব রেভলিউশন যখন সার্থক হয়, রেজা শাহ পাহলভি যখন দেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যায়, তখন তারা ক্ষমতা গ্রহণ করে। প্রথমে ধর্মীয় গুরু ছিলেন রুহুল্লাহ খামেনি। রুহুল্লাহ খামেনির পর এই আয়াতুল্লাহ আলী খমেনি তাদের সর্বোচ্চ ধর্মগুরু হন, ধর্মীয় নেতা হন। তার সময়ে ইরানকে বহুবার আমেরিকা অ্যাটাক করার চেষ্টা করেছে। তার উপরে ইসরায়েল রাষ্ট্র ইরানের সরাসরি শত্রু। কেন শত্রু? কারণ ইরান মনে করে ইসরায়েলের যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে আরব ভূমিতে ইসরায়েলের যে অবস্থান, এই অবস্থানটিকে ইরান কখনো ন্যায্য মনে করেনি এবং ইরান সবসময় এটার বিরোধিতা করে এসছে। এবং ইরান বলেছিল, আপনারা জানেন যে এই আয়াতুল্লাহ আলী খমেনি এবং আহমেদিনেজাদ যখন ইরানের প্রেসিডেন্ট ছিলেন, তখন এই দুইজনই একটি কথা বলেছিলেন যে বিশ্ব মানচিত্রে ইসরায়েল থাকবে না। এই কথাটি বলার পর থেকে ইসরায়েল এবং আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে এই ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হতে দেবে না। শুধু যে তা মানে এই বিষয় তা না, এর আগেও ইরান কিন্তু যখন 1979 সালে যখন তাদের বিপ্লবের পর আমেরিকার 50 জন নাগরিককে জিম্মি করে রেখেছিল। 3-4 বছর পর্যন্ত এটা নিয়ে যুদ্ধ, দেন দরবার, অনেক কিছু হয়েছে। 4-5 বছর পরে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তা এখন সেই থেকে ইরানের সাথে, অর্থাৎ ইসলামী বিপ্লবের প্রথম দিন থেকে আজকে পর্যন্ত ইরানের সাথে আমেরিকার কখনো সম্পর্ক ভালো ছিল না। কাজ চালানোর সম্পর্ক ছিল এমনও না। আপনারা জানেন ইরান হচ্ছে একটি জ্বালানি সমৃদ্ধ দেশ। ইরানের তেহরান, তাবরিজ, সিরাজ, ইস্পাহান, এইসব বড় বড় শহরগুলো পুরো বিশ্বের মানে পরিচিত শহর। এই শহরগুলোর মূল ভিত্তি হচ্ছে তেল। অথচ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ প্রকাশ্য বাজারে তেল বিক্রি করতে পারে না আমেরিকার স্যাংশনের কারণে।
তো এই তেলগুলা কোথায় যায়? রাশিয়ার নিজের তেল আছে, রাশিয়া কিনে না, চায়না। চায়নার যে অয়েল সিকিউরিটি, পাওয়ার সিকিউরিটি, এটা মূলত দিয়ে রেখেছে ইরান। ইরান থেকে ইন্ডিয়াও কিন্তু গোপন পথে তেল কিনে। অথচ এই ইরানের দুর্দিনে আমেরিকার বিরুদ্ধে চায়না কিন্তু সরাসরি মাঠে নামতে পারেনি। চায়না বলছে আকারে ইঙ্গিতে, ডান দিকে বাম দিকে কথা বলছে, কিন্তু সরাসরি আমেরিকা যেভাবে ইসরায়েলের পক্ষ হয়ে এখানে যুদ্ধ করতে এসছে, ব্রিটেন যেভাবে বলছে যে আমাদের ঘাঁটি ব্যবহার করতে দেব, জার্মানি যেভাবে বলছে, ফ্রান্স যেভাবে বলছে আমাদের যুদ্ধ বিমান ব্যবহার করতে দেব, অথবা আমরা ইসরায়েলের উপরে বা আমেরিকান স্থাপনার উপরে যদি কোনো আক্রমণ আসে, সেই আক্রমণ প্রতিহত করতে তাদের প্রযুক্তি ব্যবহার করতে দেবে। কিন্তু সেই ক্ষেত্রে রাশিয়া অথবা চায়না সেদিকে ততটা এগিয়ে আসেনি, আসার কথাও না। কারণ আমেরিকার বাজার, ইউরোপের বাজার তাদের দরকার। একটা উন্নয়নশীল দেশ চায়না, তাদের পক্ষে সেই রিস্কটা নেওয়া সম্ভব না। তো এই অবস্থায় আমেরিকা এসে আয়াতুল্লাহ আলী খমিনিকে ঘরের ভিতরে হত্যা করলো। শুধু কি তাকে, সেনাবাহিনীর প্রধান, রিপাবলিকান গার্ডের প্রধান, এইরকমভাবে এর আগে কাসেম সোলেমানি একজন প্রেসিডেন্টকে আকাশে বিমান বিধ্বংস করে হত্যা, এইভাবে নানানভাবে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড লিডার যা ছিল সবে হত্যা করা হয়েছে। শুধু প্রেসিডেন্ট পেজাশকিয়ান এখনো বেঁচে আছেন। এই ছাড়া বাকি টপ লেভেলের লিডার বেশিরভাগে নিহত। ওদেরকে হত্যা করা হয়েছে বর্বরচিতভাবে, যেটা যুদ্ধ অথবা কোনোভাবেই সমর্থনযোগ্য না। তো আমেরিকার সাথে যুদ্ধ করতে গেলে এখনের যুদ্ধ তো স্থলভিত্তিক যুদ্ধ হয় না, এখনের যুদ্ধ আকাশভিত্তিক হয়। এক দেশ থেকে আরেক দেশে যুদ্ধ করা যায়, তার ভূমিতে যাওয়া লাগে না, আকাশপথ ব্যবহার করে, আপনাকে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধ করা যায়। তো ইরানের বিরুদ্ধে যে যুদ্ধটি, এই যুদ্ধটিতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমেরিকা ইরানকে পরাজিত করেছে, কিন্তু সত্যিকার অর্থে ইরানের যে রাজনৈতিক মানচিত্র সেটা বদলে যাবে এটা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করার কোনো কারণ নেই। যদি ইরানের ভেতর থেকে কোনো বিদ্রোহ বিপ্লব সফল না হয়, তাহলে কোনোভাবেই আমেরিকা আয়াতুল্লাহ আলী খমেনিকে হত্যার মাধ্যমে এই দেশের শাসন ব্যবস্থাকে বদলাতে পারবে না, নতুন কাউকে ক্ষমতায়ও আনতে পারবে না। যদি না ঘরের ভিতরে কুকুর তৈরি করা যায়, যেমনটা কামড়াকামড়ি করে টাকা দিয়ে, অর্থ দিয়ে তাদেরকে দিয়ে মাঠে নামানো যায় এবং সেটা সফল করা যায়, সেটা আপাত দৃষ্টিতে পারবে বলে মনে হচ্ছে না। আমেরিকার ইচ্ছা ইরানকে 3-4 ভাগ করে আলাদা আলাদা ছোট ছোট দেশ করা, যাতে এটা আর কোনো শক্তিশালী দেশ না থাকতে পারে। এখন বিষয় হচ্ছে আয়াতুল্লাহ আলী খমেনির সফলতা যেটা, সেটা হলো টিকে থাকার সফলতা। উনি 40 বছরের উপরে টিকে ছিলেন আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে। কিন্তু দেশ, সমাজ, রাষ্ট্র, পৃথিবীর জন্য কি করেছেন? এই যে মনে করেন হামাস এবং হিজবুল্লাহ, এই দুইটা বাহিনীর যে জন্ম এবং এদের বিকাশ এবং এদের হাতে অস্ত্র যাওয়া, এটা কিন্তু মূলত ইরানের তত্ত্বাবধানেই হয়েছে। এই মধ্যপ্রাচ্যে যত অশান্তি, যত ঝামেলা, এই ইসরায়েলকে থ্রেট দেওয়া, আমেরিকাকে থ্রেট দেওয়া, আসলে মানে ডাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো বুদ্ধিভিত্তিকভাবে কাজ করার ফলে দুবাই, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, দেখেন এরা কিন্তু বিশ্বে অর্থনৈতিক মোড়লে আস্তে আস্তে পরিণত হয়েছে। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এশিয়া বলেন, সবাই কিন্তু তাদেরকে আজকে কাউন্ট করে। কেননা তারা আমেরিকার সাথে সমঝোতার ভিত্তিতে তাদের অর্থনীতির ভিতকে মজবুত করেছে এবং পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অন্যদিকে ইরান, সবচাইতে প্রাচীন সভ্যতা মধ্যপ্রাচ্যের সেই দেশটি, এত সম্পদ নিয়ে, এত তেল নিয়ে তারা কিন্তু ফকিন্নি হয়ে গেছে। তাহলে এই যদি এই দায়টা কার? এই দায়টা হচ্ছে শাসন যারা করেছে তাদের। আয়াতুল্লাহ আলী খমেনি তিনি এটা থেকে মুক্তি পেতে পারেন না। এরপরে দেখেন পারমাণবিক অস্ত্র তৈরি করবে ইরান, এই জন্য তারা সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, পৃথিবীর সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যদি তারা এতদিনে পারমাণবিক অস্ত্র তৈরি না করে, তারা যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে দেশটাকে সত্যিকার অর্থে একটা জার্মানির মতো, জাপানের মতো দেশ করে ফেলতে পারত, তাহলে আমেরিকার কোনো ক্ষমতা ছিল না যে তাদের পারমাণবিক কর্মসূচিকে ঠেকানোর। কিন্তু ইরান সেই পথে যায়নি, কট্টর পথে গেছে। কট্টরপন্থা পৃথিবীর কোনো দেশে, হিন্দুইজম, বুদ্ধিজম, খ্রিস্টানিটি যখনই বলেন, সভ্যতার হাজার হাজার বছরকে যদি আপনি তুলনা করে দেখেন, তাহলে দেখবেন যে তারা কখনো
সফল হয়নি। তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা জাতিকে, একটা সময়কে, একটা রাষ্ট্রকে সাপ্রেস করেছে, জোর করে ক্ষমতা দখল করে রেখেছে, কিন্তু বিশ্ব দরবারে তারা কিন্তু দাঁড়াতে কখনো পারেনি। এখন তাহলে আমি যেটা বলতে চাই, ইরানের রুহুল্লাহ পর আয়াতুল্লাহ আলী খোমেনি রাষ্ট্রে টিকে ছিলেন, রাষ্ট্রটি টিকে ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের সবচাইতে দরিদ্রতম রাষ্ট্রগুলোর একটিতে পরিণত হয়েছিল। এক। দ্বিতীয়ত, মানুষ সমাজটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে। ইসলামিক নিয়ম কানুন এমন শক্তভাবে তারা প্রয়োগ করার চেষ্টা করেছে এই একবিংশ শতাব্দীতে এসে, সেটা সমাজের একটা বৃহৎ অংশ, অর্ধেকের মতো অংশ সেটাকে অ্যাকসেপ্ট করেনি। না করার ফলে সমাজে বিভাজন হয়েছে। আপনি যদি ফ্রান্সে যান, ইংল্যান্ডে আসেন, স্পেন, পর্তুগাল, নরওয়ে, সুইডেনে যান, দেখবেন হাজার হাজার ইরানের মানুষ দেশ ত্যাগ করে এইসব দেশে আপনার অ্যাসাইলাম গ্রহণ করেছে, অর্থাৎ রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে তারা নিজ দেশ ছেড়ে চলে এসছে। তো এই যে আশাটা, এটা কিন্তু আনন্দের আশা নয়। পৃথিবীর সব দেশেই এক দেশ থেকে আরেক দেশে মানুষ মাইগ্রেট হবে, সেটা স্বাভাবিক প্রসেস। কিন্তু রাজনৈতিক আশ্রয়, জীবনের ভয়ে নিজের দেশে থাকতে পারছে না, সেই ভয়ে তারা যখন দেশ খোঁজে তখন বুঝতে হবে তাদের দেশ তাদের জন্য নিরাপদ ছিল না। তো এই নিরাপত্তাটি আয়াতুল্লাহ আলী খোমেনি দিতে পারেননি। আর যদি আপনি আমেরিকার কথা বলেন এবং ইসরায়েলের কথা বলেন, ইরাক যখন মাথাচাড়া দিয়ে উঠছিল তখন ইরাক বলেছিল তার কাছে স্কার্ট ক্ষেপণাস্ত্র, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, উমক তমক অনেক কিছু আছে। আমাদের দেশে হাটে মাঠে ঘাটে, স্কুলে মাঠে ময়দানে ইরাকের মনে হয় যেন সাদ্দাম হোসেন আজকেই আমেরিকাকে পরাজিত করে ফেলছে, পুরা মধ্যপ্রাচ্য দখল করে নিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সাদ্দামের পরিণতিটা আমরা দেখেছি। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই আধুনিক বিশ্বে আপনি যদি টিকতে হয়, আপনি যদি বুঝতে হয় যে আপনার রাষ্ট্র সমাজ পৃথিবীর সাথে তাল মিলাতে হবে, তাহলে আপনার ধর্ম আপনি করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ধর্মকে ব্যক্তির উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, মানুষের উপরে চাপিয়ে দিলে হবে না। আপনাকে সেকুলার চিন্তা চেতনা নিয়ে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই অ্যাকোমোডেশন দিয়ে যদি আপনি আগাতে পারেন তাহলে আপনি আগাতে পারবেন। আজকের পৃথিবী হচ্ছে প্রযুক্তির পৃথিবী, বিজ্ঞানের পৃথিবী। ইসরায়েলে 3টি সন্তান জন্মগ্রহণ করলে তার 2টি হয় বিজ্ঞানী। আর আমার দেশ, আপনার দেশ মধ্যপ্রাচ্যে 10 জন না 10,000 সন্তান জন্মগ্রহণ করলেও একজন বিজ্ঞানী হবেন কিনা সেটা সন্দেহ আছে। নজরুল দুঃখ করে বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে। তিনি বলতে চেয়েছিলেন যে পৃথিবীর মানুষ চাঁদের দেশে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, নতুন নতুন তথ্য আবিষ্কার করছে, বিজ্ঞানের নতুন নতুন সূত্র আবিষ্কার করে জীবনকে বদলে দিচ্ছে। আর আমাদের মৌলানারা, আমাদের ধর্মগুরুরা রাত দিন এই মাদ্রাসা মুক্তব গেটে কোরআন হাদিস চষে ওই বিবি তালাক কীভাবে দিলে হবে, 3 বিয়া করবেন নাকি 4 বিয়া করবেন, 2 বিয়া নাকি 3 বিয়া জায়েজ, কয় বিয়া করলে লাভ হবে, এইসব নিয়ে, বাথরুমে যেতে ডান পা দিবেন নাকি বাম পা দিবেন, স্ত্রী সহবাস করতে কোন দোয়া পড়বেন, এইসব নিয়ে ব্যস্ত। এই যে আধুনিক বিশ্বে যদি টিকতে হয়, মুসলমানদের যে চারদিকে পরাজয়, এর মূল কারণ হচ্ছে শিক্ষা। মুসলমানের ধর্ম কোনো সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে শিক্ষা। আপনি দেখেন আফগানিস্তানের সবচাইতে বড় নেতাকে 2 দিন আগে পাকিস্তান হত্যা করলো। পাকিস্তান কেন হত্যা করলো? জীবন কি খোমেনির চাইতে ওনার জীবনটা কি কম? তিনি আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছেন, তিনি যুদ্ধ করেছেন রাশিয়ার বিরুদ্ধে। আফগানিস্তানে তিনি বছরের পর বছর যুদ্ধ করে তিনি এই আফগানিস্তানে একটি তালেবানি সরকার করেছেন। তো তালেবানি সরকার করা, তালেবানকে আমি সমর্থন করি না। আমি মনে করি এটা প্রাগৈতিহাসিক, এটা কোনো বর্তমান বিশ্বের সাথে, মানুষের জীবনের সাথে, ইসলামের সাথেও সাংঘর্ষিক। সুতরাং তাকে আমি সমর্থন করি না। কিন্তু তাকে এইভাবে হত্যা কেন করা হবে? যেমনটা আমি খামেনির হত্যাকেও সমর্থন করি না, তার হত্যাকেও সমর্থন করি না। 3 দিনের মাথায় 2জন ধর্মগুরু নিহত হলেন নির্মমভাবে, একজন মুসলমানের হাতে, আরেকজন খ্রিস্টানের হাতে বা এহুদির হাতে। তা এখন বিষয়টা হচ্ছে, মুসলমান বিশ্বের আমরা ইরাককে দেখেছি, আমরা এই সিরিয়াকে দেখেছি, আমরা দেখেছি লিবিয়াকে, কোথাও তারা দাঁড়াতে পারেনি। এখন মুসলমান যদি শিক্ষা না নেয় যে আমরা আসলে আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবো নাকি জ্ঞান বিজ্ঞানে উন্নত করব, কারণ আজকের দিনে ধর্মশিক্ষা আধুনিক জীবনে খুব ইজি হয়ে গেছে। আপনি ধর্ম শিখতে চাইলে আপনাকে কেউ স্টপ করতে হবে না। কিন্তু আপনি যদি ধর্মশিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষায়, প্রযুক্তি শিক্ষায়, এখন দেখেন স্যাটেলাইট ছাড়া আপনার চলে না, ইন্টারনেট ছাড়া আপনার চলে না, কম্পিউটার ছাড়া চলে না, মোবাইল ছাড়া চলে না, টেলিভিশন ছাড়া চলে না। কিন্তু আপনি কথায় কথায় বলছেন যে আল্লাহ এহুদি নাসারার হাত নাচতে নাবুদ করে দাও, কিন্তু আপনি তো তাদের প্রযুক্তি দিয়েই চলছেন। এখন যতদিন পর্যন্ত আপনার ধর্মের ভিতর থেকে কোনো প্রযুক্তি বাইর করতে না পারবেন, তাহলে তো আপনি তার প্রযুক্তিতেই চলবেন। তো তার প্রযুক্তিতে চলে
তার বিরুদ্ধে আপনি দাঁড়াবেন, এটা সম্ভব না। এটা শুধুমাত্র একটা সার্টেন টাইমের জন্য, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য আপনার দেশকে, আপনার জাতিকে, আপনার সমাজকে আপনি পিছনে দিতে পারবেন, কিন্তু আপনিও আগাতে পারবেন না, রাষ্ট্রকেও আগাতে দিবেন না, মানুষের জীবনকেও বদলাতে দিবেন না। আমি মনে করি এই ইরানের থেকে, এই আফগানিস্তান থেকে, এই সিরিয়া থেকে, এই লিবিয়া থেকে, এই ইরাক থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে যে আমরা মুসলমান, সেটাই সবচেয়ে বড় কথা। এটা মনে করার কোনো কারণ নেই। মুসলমানের পাশাপাশি আমাদেরকে বিজ্ঞান শিক্ষায়, আধুনিক জ্ঞান বিজ্ঞানে উন্নত হতে হবে। বিশ্ববিদ্যালয় মাদ্রাসা কেন্দ্রিক হবে না, বিশ্ববিদ্যালয় হবে প্রকৃতি জ্ঞান, বিজ্ঞান ভিত্তিক, যেটা সমাজকে, রাষ্ট্রকে, মানুষের জীবনকে বদলাতে পারে এবং শত্রুর সাথে মোকাবেলা করার প্রযুক্তি আবিষ্কার করতে পারে। তা না হলে এই মুসলিম সমাজ যে অন্ধকারে আছে, যে তিমিরে আছে, তার থেকে আরও ধীরে ধীরে নিমজ্জিত হবে এবং একটা সময়ে এই ইসলাম ধর্মই কিন্তু একটা সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আমরা চাই না মানুষের এই বিশ্বাস, কমন হেরিটেজ অফ ম্যানকাইন্ড, একটা ধর্মের প্রতি এইরকম কোনো আঘাত আসুক। আমরা চাই টিকে থাকুক সব ধর্ম মানুষের আত্মায়, মানুষের জীবনে, কিন্তু সেটা হোক মানুষের মুক্তির হাতিয়ার, মানুষকে জিম্মি করার হাতিয়ার নয়। ভালো থাকবেন। ইরান নিয়ে আরেকটি পর্ব করব, সেই পর্বে কথা বলবো। আজকের মতো এখানে শেষ করছি।